প্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই এর নতুন আয়োজন সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি অনুষ্ঠানে। সাথে আছি আমি সূচনা। দর্শক, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় দেশের অর্থনীতিতে এভিয়েশন বা এয়ারলাইন্সের ভূমিকা। আজকের এই আয়োজন আমাদের মাঝে উপস্থিত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের আয়োজনে আমরা বিস্তারিত কথা বলবো বাংলাদেশের এভিয়েশন খাত নিয়ে। তবে তার আগে প্রিয় দর্শক, চলুন দেখে আসি এই বিষয়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। দক্ষিণ এশিয়ার অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সুজলা সুফলা শস্য শ্যামলা অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। কিন্তু মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের অর্থনীতি নানাভাবে হোঁচট খেয়েছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে যোগাযোগ মাধ্যম। ব্যবসা বাণিজ্যে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে দেশের যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের রেল, সড়ক ও নৌপথ যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও গত কয়েক দশক ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ বিমানপথের গুরুত্ব ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা বিমানপথে অতি অল্প সময়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছিয়ে ব্যবসা বাণিজ্য সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে দ্রুত চলে আসা যাচ্ছে। আকাশপথে নিরাপদ ভ্রমণ ও প্রয়োজনীয় ব্যবসায়িক কাজ দ্রুত সম্পন্ন করার অন্যতম মাধ্যম হওয়াতে বিমানপথে যাতায়াতের জন্য যাত্রীদের আগ্রহ অনেক বৃদ্ধি পাচ্ছে। আকাশপথে আভ্যন্তরীণ রুটে যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে যে কয়টি এয়ারলাইন্স কোম্পানি বেসরকারিভাবে বিনিয়োগে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা 2014 সালের 17 জুলাই আকাশপথে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে এভিয়েশন ব্যবসায় যুক্ত হয়ে আকাশপথে এক নতুন মাত্রা যোগ করে। ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আব্দুল আল মামুন এর দক্ষ নেতৃত্ব ও বলিষ্ঠ পরিচালনায় ইউএস বাংলার একদল বিচক্ষণ কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে এই এয়ারলাইন্সটি সফলতার স্বাক্ষর রেখেছে বিশ্বব্যাপী। ইউএস বাংলা বাংলাদেশের আকাশ সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে বিশ্বের 10টি দেশে 13টি গন্তব্যে আকাশপথের যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সের সেবা নিশ্চিত করায় বাংলাদেশ এভিয়েশন খাতে ইউএস বাংলা এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে। এভিয়েশন খাত থেকে বছরে বাংলাদেশের অর্থনীতিতে কোটি কোটি টাকা রাজস্ব যোগ হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউএস বাংলার সেবা নিশ্চিত করায় বিদেশি যাত্রীদের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্সেও ইউএস বাংলা এয়ারলাইন্স অগ্রণী ভূমিকা রয়েছে। ইউএস বাংলা ইতিমধ্যে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে এয়ারলাইন্স ব্যবসায় অনেক সুনাম বয়ে নিয়ে এসেছে। ডোমেস্টিক এয়ারলাইন্সে যাত্রীদের কাছে যথেষ্ট কদর রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। আকাশপথে ভ্রমণ একসময় উচ্চবিত্ত কিংবা বিলাসী যানবাহন হিসেবে পরিচিত থাকলেও আকাশপথের ভ্রমণ বা যাতায়াত বর্তমানে এটি মধ্যবিত্ত কিংবা ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। শুধুমাত্র ডোমেস্টিক রুটে বিমান ভাড়াটা যখন তখন উঠানামা করায় যাত্রীদের কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়। তাই অনেকে মনে করছেন বাংলাদেশের ডোমেস্টিক রুটে বিমান পথকে সাধারণ মানুষের কাছে আরও সহজতর করার লক্ষ্যে এবং বিমান সেবাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকারকে বাংলাদেশের এভিয়েশন খাতে আরও একটু সুদৃষ্টি দিলেই বাংলাদেশের ডোমেস্টিক রুটের আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে এবং এই এয়ারলাইন্স ব্যবসাও বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখবে। বাংলাদেশের এভিয়েশন খাতের
ডোমেস্টিক রুটের বিমান চলাচল ব্যবস্থা আরও সহজতর হোক, সময়ের প্রয়োজনে এদেশের সাধারণ মানুষ বিমান পথের যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করার সুযোগ পাক, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে নিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। শুরুতেই জানতে চাই ইউএস বাংলা এয়ারলাইন্সের নামের সার্থকতার বিষয়টি, কিভাবে নামটি এলো? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইউএস বাংলা এয়ারলাইন্সের যে যাত্রাপথ সেটা 2014 সালের 17 জুলাই থেকে যাত্রা শুরু করেছে। বাট ইউএস বাংলা এয়ারলাইন্সটা আসলে বেসিক্যালি ইউএস বাংলা গ্রুপের একটা কনসার্ন। আপনি দেখেন যে আমাদের যিনি ওনার হিসেবে আছেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, উনি বেসিক্যালি আসলে ডুয়েল সিটিজেন, উনি বাংলাদেশি আমেরিকান। তো সেইখানে আসলে অনেক টাইম বলবো যে ভালো লাগা থেকে ওনার আসলে গ্রুপের নামকরণ প্লাস হচ্ছে ওনার আদার্স যে কনসার্নগুলো আছে অনেকটাই আসলে এই ধরনের নামের সাথে জড়িত, লাইক ইউএস বাংলা এয়ারলাইন্স, ইউএস বাংলা অ্যাসেটস, ইউএস বাংলা মেডিকেল কলেজ। তো ঠিক স্পেশালিটি জায়গা থেকে যদি ওইভাবে বিবেচনা করে তেমন কিছু না, আসলে দুইটা দেশের যেহেতু উনি নাগরিকত্ব নিয়েছেন, তো সেই হিসেবে ওনার সেই ভালো লাগা থেকে আসলে আমি বলবো যে এটা নামকরণ করা হয়েছে। নামকরণের সার্থকতা আশা করছি যে দীর্ঘ এই পথ চলায় অলরেডি আমাদের বেশ কিছু অর্জন করা হয়েছে। তবে এবারে জানতে চাই এই এয়ারলাইন্সগুলো শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্স নয়, বাংলাদেশে আরও যে এয়ারলাইন্সগুলো আছে সেখানটায় আমাদের যাত্রীদের অনেক ভোগান্তির গল্প আমরা মাঝে মাঝে শুনে থাকি। এই ভোগান্তিগুলো কাটিয়ে ওঠার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স বিশেষ করে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনি দেখেন যে ইউএস বাংলাতে আজকে লাস্ট 11 বছর ধরে যাত্রা করছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 11 বছরের যাত্রার আগেই প্রাইভেট এয়ারলাইন্সের কিন্তু 27-28 বছর একটা যাত্রাপথ আছে, এবং তার আগে হচ্ছে প্রায় 52-53 বছর ধরে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সগুলো বাংলাদেশের এভিয়েশনকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে। বাট বিভিন্ন সময় আসলে আমাদের এই যাত্রাপথটা খুব বেশি সুখকর ছিল না। বাট এই অবস্থা মানে থেকে উত্তরণের জন্য আসলে বেসিক্যালি ইউএস বাংলা এয়ারলাইন্সের আগমন। আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশনকে আজকে যে অবস্থাটা নিয়ে এসছে, এটার ইউএস বাংলা ডেফিনেটলি একটা বিশাল ভূমিকা পালন করছে। আপনি দেখবেন যে বাংলাদেশ এখন এয়ারক্রাফটের দিক থেকে সর্ববৃহৎ এয়ারলাইন্স, যেটা ন্যাশনাল ক্যারিয়ার 21টা এয়ারক্রাফট আছে, সেখানে ইউএস বাংলার 24টা এয়ারক্রাফট নিয়ে আমরা বহরকে সমৃদ্ধ করেছি। এই সময়ের মধ্যে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন লাইক 10টা দেশে 13টা ডেস্টিনেশনকে আমরা ফ্লাইট অপারেট করছি, এবং নেক্সট মান্থ থেকে ঢাকা রিয়াদ রুটে আমরা ফ্লাইট অপারেশন আছে। তো তারপর কথা হচ্ছে আপনি দেখেন বিভিন্ন সময় আমরা একটা কমপ্লেইন, বিশেষ করে যে লাগেজের যে মানে ফ্লাইট শেষ করে লাগেজ পাওয়ার যে ব্যাপারটা ছিল, ইমিগ্রেশন করার পরও 1.5-3 ঘন্টা অপেক্ষা করতে হতো লাগেজের জন্য। হোয়ারাস ইউএস বাংলা যখন 2016 থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করেছে, তো সেই প্রথম দিন থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল, আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না, লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে। মানে ফ্লাইট শেষ করার পর উইদিন 15 মিনিটসের মধ্যে আপনি ফার্স্ট লাগেজটা আপনি হয়তো হাতে পেয়ে যাবেন। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে প্রায় অলমোস্ট আমি বলবো যে 11 বছরে আমরা শেষ করছি, এবং আমার বিশ্বাস আমাদের প্যাসেঞ্জারদের যে আস্থার যে জায়গাটা তৈরি হয়েছে সেটা আসলে ধরে রাখার আমরা চেষ্টা করছি। সত্যিকার অর্থেই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন এয়ারপোর্টে ল্যান্ড করি, আমাদের সবার কনসার্নের জায়গা থেকে আমাদের লাগেজটা আমরা সুরক্ষিতভাবে পাবো কি না। তো এই জায়গাটায় আপনারা যেভাবে উদ্যোগটি নিয়েছেন এবং সেটি বাস্তবায়ন করছেন, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি একটা ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমরা যখন এই সার্ভিসটা দেওয়া শুরু করেছি, তা আমরা বলছি আমাদেরকে ফলোয়ার হিসেবে রেখে আসলে আমি বলবো যে আদার্স যে এয়ারলাইন্সগুলো আছে তারাও সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছে। ওভারঅল আমি হচ্ছে বাংলাদেশ এভিয়েশনের সাথে যারা ইনভলভ আছেন কিংবা বাংলাদেশে যারা যাত্রী আছেন, নাগরিক আছেন, তারা প্রত্যেকে আসলে সুবিধাটা ভোগ করছেন। সত্যিকার অর্থেই তাই যে আপনারা যখন একটি দৃষ্টান্ত স্থাপন করছেন, অন্যরা সেটা অনুসরণ করলে আসলে সবাই মিলে একসাথে এগিয়ে যাবার একটা সুন্দর পথ তৈরি হয়। একটু জানতে চাই বাংলাদেশের এভিয়েশন খাতে আসলে ব্যবসার মানে সম্ভাবনাটা কতটুকু? আমি বলবো যে একটা বিশাল সম্ভাবনা আছে। আপনি দেখেন শুধুমাত্র এভিয়েশন ডেভেলপ হলেই এটার সাথে রিলেভেন্ট আপনি দেখেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, এই যে মানে হাজার হাজার ট্রাভেল এজেন্সি প্লাস এটার সাথে মানে এর সাথে কাজের যে পরিবেশটা তৈরি হয়, সব কিছু দেশের যে সার্বিক যে অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, দেশের জিডিপির যে ডেভেলপমেন্ট আছে, আপনি দেখেন বর্তমানে আমরা হয়তো 3% জিডিপি কন্ট্রিবিউশন আছে এভিয়েশন ট্যুরিজমে, বাট এটাকে 6-7% নিয়ে যাওয়াটা খুব মানে আমি বলবো যে এটা সহজ সম্ভব। বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে ইন্ডিয়াতে আপনি দেখেন যে প্রায় 6%-এর মতো জিডিপি কন্ট্রিবিউশন আছে, মায়ানমারের 6-7% কন্ট্রিবিউশন আছে, নেপালে মোর দেন 10% এবং মালদ্বীপের সেটা মোর দেন 30%। তো আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলো যেহেতু আমাদের চেয়ে বেশি ক্যারি করছে, এমনকি শ্রীলঙ্কাতে 8-9% জিডিপি কন্ট্রিবিউশন আছে, আমরা আসলে সেই জায়গাটা চাই যে আমাদের যদি সেই কন্ট্রিবিউশনটা আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে
আসলে পাশে থাকে, বিভিন্ন ধরনের পলিসিগত যেসব প্রবলেমগুলো আছে সেগুলো থেকে আমাদের উত্তরণের একটা সুযোগ করে দেয়, কিংবা আমাদের চলার পথটা যে মানে বন্ধুর যে চলার পথটা আছে, উত্থান পতনের ব্যাপারটা আছে, সেটা রেকটিফাই করে যে প্রবলেমগুলো আছে সেটাকে বের করে আমি বলবো যে এভিয়েশনকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে ডেফিনেটলি আমি বলবো যে এটার সাথে রেগুলেটরি অথরিটি সহ আদার্স যারা কনসার্ন আছে, বিভিন্ন মিনিস্ট্রির সাথে ইনভলভ আছে, প্রত্যেকেই যদি আসলে এগিয়ে আসে, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশন অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের অর্থনীতিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের ভূমিকা কতটুকু? আপনি দেখেন যে আজকে 2014 সাল থেকে আমি বলেছি যে বাংলাদেশের লাস্ট 27 বছর প্রাইভেট এয়ারলাইন্সের যাত্রা, হোয়ারাস 10 বছর সময়কালটা বাংলাদেশের এভিয়েশনে আসলে প্রাইভেট এয়ারলাইন্সে বিশেষ করে এটা একটা আমি বলছি ক্রান্তিকালী, আমি বলবো এটা অশনি সংকেতের মতোই থাকে। আপনি বিগত কিছু এয়ারলাইন্সের নাম বললে আপনি বুঝবেন, জেএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, এই যে এয়ারলাইন্সগুলো এগুলো কিন্তু 10 বছর সময়টা পার হওয়ার পরপরই কিন্তু তারা আসলে অনেকটা শেষের পথটা দেখে ফেলছেন। বাট সেখানে বর্তমানে নভোএয়ার আছে, নভোএয়ার আসলে আমি বলবো যে প্রায় অলমোস্ট 12 বছর হয়ে যাচ্ছে, কিন্তু নভোএয়ারের যে আপ টু দ্য মার্ক যেখানে যাওয়া উচিত ছিল আসলে বলবো সেই জায়গাটা আসলে পৌঁছাতে পারছেন না। বাট এটা হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে। বাট ইউএস বাংলা আমি বলবো যে 10 বছর পর আমরা কিন্তু আমাদের বহরে যোগ করেছি এয়ারবাস 330, যেখানে 436 সিট ক্যাপাসিটি এয়ারক্রাফট আছে, এবং ঢাকা টু জেদ্দা, যেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আসলে আমি বলবো যে সেটার একটা স্বপ্নের জায়গা। আমি বলবো যে আমাদের একটা মানে বাংলাদেশে অনেক যেমন প্রবাসীরা এখানে কাজ করছেন, সাথে সাথে যারা ওমরা হজ পালন করার জন্য যেতে চান, কিংবা হজ পালন ধর্মীয় মুসলিম যারা আছেন, তো সেই জায়গাটা আমাদের মধ্যপ্রাচ্যটা প্রায় সারা ওয়ার্ল্ডে যে 1/6 প্রবাসী বাংলাদেশের অবস্থান করছে, সেই ডেস্টিনেশনগুলোকে আমরা কিন্তু কভার আপ করার চেষ্টা করেছি। আপনারা দেখেন শুরু থেকে আমরা ঢাকা টু মাস্কাট ফ্লাইট শুরু করেছিলাম, দোহা করেছি একটা মানে কিছু সময়ের মধ্যে আমরা দুবাই, শারজা, আবুধাবি, গত বছর আমরা শুরু করেছি জেদ্দাতে, এবং আগামী মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদে। এই যে আমাদের চলার পথটা, এটা আমি বলবো যে বাংলাদেশের নাগরিকদের সেবা দেওয়ার জন্য আমাদের যতটুকু আসলে আমাদের করা উচিত, আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা ওয়ার্ল্ডের যেখানেই অবস্থান করুক না কেন ইউএস বাংলা ধারাবাহিকভাবে সেই ডেস্টিনেশনগুলোকে আসলে কভার করবে। তা আমি বলবো যে ওভারঅল দেশের জনগণের সাথে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য আসলে ইউএস বাংলা কাজ করে যাচ্ছে, যেখানে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে। ওভারঅল ইউএস বাংলা কাজ করার কারণে যেটা হচ্ছে যে ওভারঅল এভিয়েশনটাকে আসলে চেঞ্জ, আমি বলবো যে চেঞ্জের একটা অবস্থা দেখতে পাচ্ছি আমরা। যেহেতু আমরা উন্নত সেবা পাই, সে কারণে আমরা সবাই আসলে ইউএস বাংলার প্রতি আস্থা রাখতে পারি, এবং ইউএস বাংলার টিকিটটাই আমরা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সবার আগে খুঁজে থাকি। অনেক সময় দেখা যায় যে বিশেষ উৎসবকে ঘিরে আমাদের বিমানের যেই ভাড়াটা সেটা অনেক বেশি বেড়ে যায়। ইউএস বাংলার ক্ষেত্রে এটা কেন বেড়ে যায়, আবার এটাকে কিভাবে আপনারা কন্ট্রোলে আনেন? আপনি দেখেন এই যে সামনে একটা ঈদ আছে, এটা আসলে কমন একটা আসলে আমি বলবো যে কমপ্লেইন, যেটা কোনো অকেশনকে টার্গেট করে এয়ারলাইন্সগুলো হয়তো ভাড়া বৃদ্ধি করে, যেটা আমরা 3-4 হাজার টাকায় পেতাম সেটা কিন্তু আমাদের 10-12 হাজার টাকা। বাস্তবতা আমি আপনাকে বলি যে আপনি সারা বছর আপনার প্যাসেঞ্জারের লোড ফ্যাক্টর আছে নিয়ারলি 75 to 80%, হোয়ারেজ ঈদের সময় আমরা এখন অ্যাভারেজ লোড ফ্যাক্টর আছে 60 to 65%। আপনি হয়তো কনফিউজড হবেন যে ঈদের সময় তো ফুল ফ্লাইট থাকছে, অলওয়েজ কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক। আপনি ঢাকা থেকে দেখেন যে সৈয়দপুর যাচ্ছে, সিলেট যাচ্ছে, চিটাং যাচ্ছে, এটা দেখবেন যে 100% প্যাসেঞ্জার নিয়ে আমরা ফ্লাই করছি। রিটার্নটা 10 to 15%-এর মধ্যে আমাকে ফ্লাই করতে হচ্ছে, বিকজ আমার ঢাকামুখী কিন্তু তখন প্যাসেঞ্জার থাকছে না। তো অ্যাভারেজ যদি প্যাসেঞ্জার হয় আমার 60 to 65% প্যাসেঞ্জারে আমাকে ক্যারি করছে। হোয়ারেজ আমরা যখন ফেয়ার কোডগুলো করি, এটা প্রত্যেকটা ডেস্টিনেশন আমরা কিন্তু 9 থেকে 10টা সেগমেন্টকে ভাগ করে কিন্তু আমরা ফেয়ারটা করছি। আপনি যদি আর্লি প্ল্যান করেন ডেফিনেটলি কম ফেয়ার পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি শেষ মুহূর্তে এসে প্ল্যান করেন ডেফিনেটলি আপনার একটু হায়ার ফেয়ারে যেতে হবে। আর ঈদটা যেহেতু স্পেসিফিক ডেটের মধ্যেই হচ্ছে, সুতরাং যারা আসলে ঢাকার বাইরে যে ঈদ করার প্রবণতা আছে তারা অনেক আগে হয়তো তারা অনেকে প্ল্যান করে ফেলছে, হয়তো লো ফেয়ারগুলো চলে গেছে। বাট এখন যদি আপনি শেষ মুহূর্তে এসে প্ল্যান করেন, যদি সিটের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে হয়তো আপনাকে কিছুটা ফেয়ার পূর্বের তুলনায় বেশি পে করতে হবে। আর এখানে বর্তমানে যে একটা ফেয়ার নিয়ে একটা কমপ্লেইন আছে, এটা আসলে আমি বলবো যে এটার অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ আছে। শুধুমাত্র এয়ারলাইন্সগুলো তাদের নিজেদের ব্যবসা পরিচালনা করার জন্য ফেয়ারটা আসলে ইনক্রিজ করছে ব্যাপারটা না, এটা অপারেশন কস্টের সাথে ইনভলভমেন্ট আছে। আমরা অনেকগুলো অপারেশন কস্ট আছে যেটা আসলে বাংলাদেশে আমি বলবো যে বিভিন্ন চার্জেসগুলো আছে, লাইক অ্যারোনটিক্যাল চার্জ, যেখানে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই ডিফারেন্ট চার্জগুলো আমরা যেসব কান্ট্রিতে অপারেশনে আছে প্রত্যেকটা কান্ট্রি থেকে আসলে আমরা বেশি পে করছি। আমাদের জেট ফুয়েল প্রাইস, আমরা কোভিডকালীন সময় আমরা যে ফুয়েল পার লিটারে 46-47 টাকা পার লিটার জেট ফুয়েল প্রাইস ছিল, এখন সেটা মোর দ্যান 100-120 টাকা আমাদেরকে পারচেস করতে হচ্ছে। হোয়ারাজ আমাদের যে কোনো রুটের অপারেশন কস্টের মোর দ্যান 50% হচ্ছে আপনার জেট ফুয়েল প্রাইস। তো সেখানে যদি আপনার ইনক্রিজ করে মোর দ্যান 100%,
আপনার ডেফিনেটলি পূর্ব অবস্থা ফেয়ারটা রাখার কোনো সুযোগ নাই। আমার মনে হয় যে আমাদের দর্শকরা বিস্তারিত আলোচনা থেকে অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন, কনফিউশনটা দূর হবে আশা করছি। এক্স্যাক্টলি। একটু জানতে চাই যে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যখন ভ্রমণ করি আমরা বিভিন্ন আকারের বিমানে উঠি। অনেক সময় আমরা অনেকেই জানি যে ইউএস বাংলার কতগুলো বিমান আছে, কিন্তু আসলে কতগুলো বড় বিমান, কতগুলো ছোট বিমান, এবং সেই সাথে বিমানগুলো কোন কোন রুটে চলাচল করছে জাতীয় এবং আন্তর্জাতিক মাধ্যমে দেশগুলোতে। আমরা কিন্তু শুরু করেছিলাম দুইটা ড্যাশের Q400 এয়ারক্রাফট দিয়ে, যার সিট ক্যাপাসিটি ছিল হচ্ছে 76 সিট। এখন আমাদের বহরে টোটাল এয়ারক্রাফট আছে 24টা, যেটার ভিতরে 436 সিট ক্যাপাসিটির এয়ারবাস C30-300 এবং 9টা বোয়িং 737-800 এয়ারক্রাফট আছে। তার সিট ক্যাপাসিটি ডিফারেন্ট, 189 আছে, 170 সিটের আছে। আবার ডোমেস্টিকে আমরা যেসব ফ্লাইটগুলো এয়ারক্রাফটগুলো ইউজ করছি সেটা হচ্ছে ATR 72-600, এটার সিট ক্যাপাসিটি নিয়ারলি 72 সিট। আপনি দেখেন, এটাতে একটু যোগ করে দেই যে বাংলাদেশে প্রাইভেট এয়ারলাইন্সের একটা কমপ্লেইন ছিল, সেটা হচ্ছে যে অলওয়েজ তারা পুরাতন এয়ারক্রাফট ব্যবহার করছে, ওয়ারাস ইউএস বাংলা কিন্তু লাস্ট আমি বলবো যে 8-9 বছর ধরে একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে কিন্তু এই আমাদের ডোমেস্টিক সেক্টরটাকে সমৃদ্ধ করেছে। আমাদের বর্তমানে যে এয়ারক্রাফটগুলো আছে 24টা এয়ারক্রাফট, এটা ইন অ্যান অ্যাভারেজ আমাদের এয়ারক্রাফটের বয়স হচ্ছে 9 to 10 ইয়ার্স। তাই যেটা আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশন আমি বলবো যে এটার হিস্টোরিক্যাল, কারণ হচ্ছে এর আগে কেউ কখনো আসলে নতুন এয়ারক্রাফটই ব্যবহার করেনি, ইনক্লুডিং আমি বলবো যে বাংলাদেশ বিমান। তো সেখানে আমরা পথ প্রদর্শক হিসেবে আমরা যদি সামনের দিকে যেহেতু নতুন এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশের প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আমাদের পরে কিন্তু ন্যাশনাল ক্যারিয়ারও আসলে নতুন এয়ারক্রাফট নিয়ে ডোমেস্টিক রুটে আসলে ফ্লাইট অপারেশন শুরু করেছে। তো সব কিছু মিলে আমি বলবো যে বাংলাদেশের এভিয়েশনটাকে সমৃদ্ধ করার জন্য ইউএস বাংলা প্রথম দিন থেকে এখন পর্যন্ত আসলে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক কতগুলো গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে ইউএস বাংলা? আমরা 10টা দেশে 13টা গন্তব্যে আসলে ফ্লাইট অপারেট করছি। বিশেষ করে বাংলাদেশের প্যাসেঞ্জারদের চাহিদার যে জায়গাটা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমি হচ্ছে ঢাকা থেকে মাস্কাট, দোহা, শারজা, দুবাই, আবুধাবি, জেদ্দা, এবং আপনি দেখেন ইস্টে আমাদের ঢাকা টু সিঙ্গাপুর, কুয়ালালামপুর এবং ব্যাংকক। এবং বাংলাদেশের প্যাসেঞ্জারদের বিশেষ করে যারা বিজনেস প্যাসেঞ্জার আছে তাদের একটা উল্লেখযোগ্য একটা গন্তব্য হচ্ছে ঢাকা টু গুয়াংজো, এবং উই আর দ্য ফার্স্ট এয়ারলাইন্স যে বাংলাদেশ চায়না কোনো প্রভিন্সে বাংলাদেশে কোনো এয়ারলাইন্স ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছে। সেটা 2018 সালে 26 এপ্রিল থেকে শুরু করেছে, যা অনেকে হয়তো স্বপ্ন দেখেছিল, বাট ইউএস বাংলা সেটা আসলে স্বপ্নটাকে বাস্তবায়ন করে কিন্তু আমরা গত 7 বছর ধরে ফ্লাইট অপারেশন কন্টিনিউ করছি। আরেকটা ডেস্টিনেশনের কথা বলি, ঢাকা টু চেন্নাই। আপনি দেখেন যে বাংলাদেশে অনেক প্যাসেঞ্জার আছে যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য চেন্নাইতে বিভিন্ন হাসপাতালগুলোতে যাচ্ছে, বিশেষ করে ভেলোরে, সিএমসিতে অনেকেই যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। সবথেকে বেশি সারাটা কোন দেশে? আমি বলবো যে মধ্যপ্রাচ্যের ডেস্টিনেশনগুলো ডেফিনেটলি ইন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ডেস্টিনেশনে আমাদের একটা খাবার ভালো সারা পাচ্ছে। সাথে সাথে কুয়ালালামপুরে একটা ভালো রেসপন্স আছে। ট্যুরিস্ট প্যাসেঞ্জার জন্য ব্যাংকক আছে। ডিফারেন্ট স্টেশন আসলে ডিফারেন্ট টাইপের প্যাসেঞ্জারদের একটা ডিমান্ড আছে। তো সেই জায়গাটা আপনি দেখেন আমরা 2021 থেকে মালদ্বীপে শুরু করেছি। এই মালদ্বীপটা হচ্ছে বাংলাদেশের আসলে আমি বলবো যে নিয়ারেস্ট একটা কান্ট্রি, সার্কভুক্ত একটা কান্ট্রি হওয়ার পরেও প্রায় 1.5 লক্ষ বাংলাদেশিরও এখানে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট কোনো ফ্লাইটের আসলে অপারেশন ছিল না। তখন বাংলাদেশের প্যাসেঞ্জারদেরকে বিভিন্ন গন্তব্য হয়ে লাইক মিডল ইস্টের বিভিন্ন গন্তব্য হয়ে মালদ্বীপে যেতে হতো, তো চেন্নাই হয়ে কিংবা কলম্বো হয়ে। এই যে ট্রানজিট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেখানে খরচ যেমন বাড়াতো তেমনি সময়েরও একটা ব্যাপার ছিল। বাট ইউএস বাংলা কিন্তু আজকে 2021 থেকে নন স্টপ আমরা ডিরেক্ট ফ্লাইট অপারেশন যাচ্ছে, এবং আমার হিসেব মতে স্বাধীনতার পর 50 বছরে যত না ট্যুরিস্ট মালদ্বীপে গেছে, এই গত 2 বছর 3 বছরে তার চেয়ে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে গেছে, এবং সেটা অনেক সহজ করে দিয়েছে। একটি ঈর্ষণীয় সাফল্যের জায়গায় নিয়ে গেছে ইউএস বাংলাকে। একটু জানতে চাই, আমরা তো আসলে দেশের বাইরের গন্তব্যের কথা শুনছিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্ট আর কোথায় কোথায় নির্মাণ প্রয়োজন এই এভিয়েশন ব্যবসাকে আসলে সম্প্রসারিত করার জন্য? আপনি দেখেন বর্তমানে যে আমরা যে অপারেশন আছে ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, চিটাগাং কিংবা যশোর, রাজশাহী, সৈয়দপুর, এই ডেস্টিনেশনগুলো ছাড়াও স্বাধীনতার পূর্বেও আমাদের বেশ কিছু ডেস্টিনেশন লাইক আপনি লালমোহনহাটের কথা বলতে পারেন, আপনি ঈশ্বরদীর কথা বলতে পারেন, কিংবা কমার্শিয়ালি লঞ্চের অপেক্ষা আছে আসলে শামসাননগর বলেন, বগুড়া এয়ারপোর্ট বলেন। এই এয়ারপোর্টগুলো যদি তারা সে সবগুলো অ্যাক্টিভেশনে যেতে পারে, আমি বলবো যে এয়ার কানেক্টিভিটি বাড়বে, বাংলাদেশের প্যাসেঞ্জারদের জন্য ডেফিনেটলি অনেক সুখকর একটা সময় হয়তো অপেক্ষা করবে। তো সেই জায়গাটা আমি বলবো যে এভিয়েশনের একজন পার্সোনাল হিসেবে আমি চাই যে বাংলাদেশের বিভিন্ন যেসব নন অপারেশনাল এয়ারপোর্টগুলো আছে, আনইউজড এয়ারপোর্টগুলো আছে, সেখানে ইউজ করার মতো একটা
অপারেশন মোডে আনার জন্য রেগুলেটরি অথরিটি সহ বাংলাদেশ গভর্নমেন্ট যদি সেটাকে নিয়ে আসে, ওই অঞ্চলটা আসলে আমি বলবো যে একটা এভিয়েশন হাব হওয়ার একটা সুযোগ আছে, সাথে সাথে বিজনেসের যে একটা কমিউনিটি ডেভেলপ হওয়ার সুযোগ আছে, বিজনেস ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আছে, জব অপরচুনিটি তৈরি হওয়ার সুযোগ আছে। তো সেখানে লালমনিরহাট, শমশেরনগর কিংবা আমি বলবো যে বগুড়া এয়ারপোর্ট, ঈশ্বরদী, এই এয়ারপোর্টগুলোকে যত দ্রুত সম্ভব এটা অ্যাক্টিভেশনে নিয়ে আসতে পারে, আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশনের জন্য সেটা আরও বেশি মঙ্গল হবে। আমরাও বিশ্বাস করি যে সেই দিন খুবই কাছে আছে আমাদের, যেদিন আসলে সবখানে আমরা এই ডোমেস্টিক এয়ারপোর্টগুলোকে নিশ্চিত করতে পারবো। আপনার কাছে জানতে চাই, অনেকের কাছে বিমানে ওঠা স্বপ্নের মতো, আবার অনেক মধ্যবিত্ত বা উচ্চবিত্তের কাছে এটি নিয়মিত একটি বাহন হয়ে উঠেছে দ্রুত সময়ে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। ভবিষ্যতে ইউএস বাংলার আর কি কি পরিকল্পনা আছে এই বিমান সেবাটাকে সকলের কাছে আরো সহজতর করবার জন্য? ডেফিনেটলি একটা সময় ছিল যে আসলে এটা উচ্চবিত্তের জন্যই আসলে এই বাহনটা ছিল, বাট বর্তমানে আসলে এটা ঠিক উচ্চবিত্ত মধ্যবিত্ত, এটা প্রয়োজনীয় তাগিদে সবাই আসলে যার সময়কে আসলে ভ্যালু করছে, সময়টাকে যারা ভ্যালু দিচ্ছে তারাই আসলে এয়ারলাইনে ট্রাভেল করছে। তারপরে আমি বলবো যে খরচের ব্যাপারটা ডেফিনেটলি এখানে আছে। আপনি যদি আমার অপারেশন কস্টটাকে রিডিউস করার সুযোগ করে দেন, ডেফিনেটলি বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব ডেস্টিনেশনগুলো আছে সেখানে বর্তমানে যে ফেয়ার আছে তার চেয়ে অনেক কম ফেয়ারে যাওয়ার সুযোগ আছে। বাট দু একটা এক্সাম্পল দিই আপনাকে, যদি জেট ফুয়েল প্রাইসটার মধ্যে আপনাকে ভ্যাট ইনক্লুড করা আছে, সেটা যদি ইন্টারন্যাশনালি ইকুইভ্যালেন্ট যদি ভ্যাটটাকে রিমুভ করে যদি কোনো জেট ফুয়েল প্রাইসটা নির্ধারণ করে, আমি ডেফিনেটলি ফেয়ারটা অনেক রিডিউস করার সুযোগ আছে। সাথে সাথে আমাদের অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি আপনি কমিয়ে দেন, মোট কথা হচ্ছে আমাকে এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরকে যদি সাবসিডাইজড করতে হয়, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশন আসলে আমি বলবো যে কোনো অঞ্চলে যে কোনো লেভেলে মানুষকে আসলে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনাকে অনেক ধন্যবাদ ইউএস বাংলা এয়ারলাইন্স সম্পর্কে আমাদেরকে এতগুলো তথ্য শেয়ার করবার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং ইউএস বাংলা সহ আমাকে আসলে ইনভাইট করার জন্য। আমি বলবো যে আমরা যেমন আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতে আপনাদের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে আমরা সবসময় আছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের অর্থনীতিতে এভিয়েশন খাতের ভূমিকা এবং সেই সাথে এই খাতটি কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এই বিষয়ে নানান কথা। আশা করছি আপনারা এই আজকের আলোচনা থেকে অনেক তথ্য পেয়েছেন এবং সেই সাথে এভিয়েশন খাত সম্পর্কে আপনাদের অনেক জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলোর উত্তরও বিস্তারিত পেয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের প্রত্যেকটি খাতকে নিয়ে এগিয়ে যাবে। রাজনীতির করাল গ্রাস মাঝে মাঝে আমাদেরকে একটু হলেও থামিয়ে দেয়, তবে সেই থেমে থাকা ক্ষণিকের জন্য এবং আপনাদের সকলের একত্রিত মনোবল এবং পরিশ্রম বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইখানটায় ওই বাধাগুলোকে থামিয়ে সামনে এগিয়ে যাওয়াটা খুব বেশি কঠিন নয়। আশা করছি আপনাদের সকলকে সাথে নিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে দুর্বার গতিতে এবং সেই সাথে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। আপনাদের সকলকে নিয়ে আগামী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আয়ের সাথে।